ওকে, সো এইচএসসি 27 আশা করি ভালো এবং সুস্থ আছো। সো কলেজ পড়ুয়া বাচ্চারা কি অবস্থা তোমাদের? অনেকেই ট্যুরে বেরিয়েছিলা, পাখির মতো আকাশে উড়েছো। তো এখন আর উড়ে বেড়ানোর সময় নাই, সামনেই তোমাদের ভয়াবহ ইয়ার ফাইনাল পরীক্ষা অপেক্ষা করছে। সো এইচএসসি 27 ইয়ার ফাইনাল পরীক্ষায় কিভাবে কলেজে একটা টপ রেজাল্ট করবা, কিভাবে কলেজে তুমি একটা কোপ দিবে এবং ফাইনাল এবং আলটিমেট কামব্যাক তোমার হবে, সেই সম্পর্কে আমি আলোচনা করবো এবং যেগুলো মেইনটেইন করার মাধ্যমে আমি আমার কলেজ লাইফের ফার্স্ট ইয়ার ফাইনালে সেকেন্ড এবং আমার টেস্ট পরীক্ষা আমি আমার সেকশনে ফার্স্ট হয়েছিলাম, সেই গল্পটা এবং সেই সিক্রেটগুলো আমি তোমার সাথে শেয়ার করবো। যেই সিক্রেটগুলো তুমি মেইনটেইন করো 100% তুমি তোমার কলেজের ফাইনাল পরীক্ষায় টপ কিংবা ভালো একটা রেজাল্ট করতে পারবা। যারা কলেজের টিচারদের কাছে পড়ো না, অনেক চিন্তায় আছো, তাদেরকে আমি কিছু হ্যাকস বলে দিব, যে হ্যাকস গুলো মেইনটেইন করলে কলেজের টিচারদের কাছে না পড়েও তুমি আমার মতো একটা টপ রেজাল্ট করে আসতে পারবা। সো ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি। তো তোমাকে ফার্স্টেই যেটা করতে হবে, কলেজের প্রশ্ন বিশ্লেষণ করতে হবে। নিজের কলেজের অন্তত পক্ষে বিগত 2 বছরের প্রশ্ন সমাধান করতে হবে। টিচারদের প্রিয় টপিক গুলা থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা 90%। অনেকেই বলবে কলেজের প্রশ্ন কই পাবো, কোথায় পাবো? আমি তো বোর্ডের পরীক্ষা দিচ্ছি না যে বিগত বছরের প্রশ্ন আমাকে সলভ করতে হবে। এইটাই সব থেকে বড় মিথ, এইটাই সব থেকে বড় সমস্যা। আমি দেখতাম, আমি যখন ছোট ছিলাম, আবার মা একটা কাজ করতেন, সেটা স্কুল লাইফ থেকেই একদম কলেজ লাইফে তো অ্যাকচুয়ালি আমি ঢাকায় ছিলাম, তখন আমার প্যারেন্টস আমার সাথে ছিল না। তখন আমি যেটা মেইনটেইন করেছিলাম, এই সিক্রেটটা তোমাকে বলি। অলওয়েজ আমার যে সিনিয়র ব্যাচ গুলো থাকতো, সেই সিনিয়র ব্যাচের যে পরীক্ষাগুলো হইতো, ওই প্রশ্নগুলো কালেক্ট আমরা করে রাখতাম এবং ওই প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে অ্যানালাইসিস করতাম। বিকজ মোস্ট অফ দ্য টাইম দেখা যায় স্কুল এবং কলেজে যেই টিচারটা এই বছরের প্রশ্ন করছে, সামনের ব্যাচ যখন আসে, উনি বা ওনার যে সহযোগী বা ওনার একদম সেম কলিগ যিনি আছেন, উনি যখন প্রশ্ন করেন, এই টাইপ থেকে কিন্তু প্রশ্ন রিপিট হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। এবং স্কুল বা কলেজ লেভেলে একটা সাবজেক্টের প্রশ্নকর্তা খুব বেশি কিন্তু থাকে না, ম্যাক্সিমাম 1 জন 2 জন কিংবা 3 জন, বা ঘুরে ফিরে ওই 1 জন বা 2 জন ব্যক্তি ওই স্পেসিফিক একটা সাবজেক্টের প্রশ্ন বারবার করে থাকেন। তুমি যদি তোমার সিনিয়র যে 2টা ব্যাচ আছে, আর তুমি যদি 27 ব্যাচ হও, তোমাকে অবশ্যই তোমার কলেজের 25 ব্যাচ এবং 26 ব্যাচের একজন একজন করে শিক্ষার্থী বা একজন একজন করে বড় ভাই বা বড় আপুর সাথে পরিচিতি রাখতে হবে, যারা তোমাদেরকে তাদের টাইমে ইয়ার ফাইনাল পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষা যে প্রশ্নগুলো আছে বা ক্লাস টেস্টে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো তোমাকে দিয়ে হেল্প করবে। ওই প্রশ্নটা ভালো করে যদি তুমি অ্যানালাইসিস করো, তুমি হুবহু কমন পাওয়ার চান্স থাকবে, হুবহু না পাইলেও টাইপ ভিত্তিক কমন পাওয়ার চান্স অনেক 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 বেশি। অনেকের কমিউনিকেশনের অনেক গ্যাপ থাকে, অনেকে চেনেই না, কলেজেই যায় না, সিনিয়রদের কই থেকে চেনবে? এইটা কইরো না, কমিউনিকেশন একটু বাড়াও, খুঁজে বের করো তোমার এলাকায়, পাড়া বা মহল্লায় বা আশেপাশে এরকম সিনিয়র ভাই বা বোন কেউ আছে কিনা যে তোমার কলেজেই পড়তো বা তোমার কলেজে পড়ছে। ঠিক আছে, তুমি ফার্স্ট ইয়ার হয়ে থাকলে সেকেন্ড ইয়ারে কিছু ভাই বাপু পাবা, আর অনেকে পাবা যারা হচ্ছে এখন আপাতত কলেজে পড়ছে, অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছে, স্পেশালি এইচএসসি 25। তো এরকম 2 জনকে তুমি খুঁজে বের করো এবং তাদের প্রশ্ন তুমি ভালোভাবে কালেক্ট করার চেষ্টা করো। যদি 25 ব্যাচের কাউকে না পাও, অ্যাটলিস্ট অন্ততপক্ষে 26 ব্যাচের একজন ভাইয়া বা আপু থেকে তুমি প্রিভিয়াস এর কোশ্চেনটা ভালো করে নাও। আমার কথা তুমি মিলাই নিও যে বিগত বছরের প্রশ্ন থেকে নির্দিষ্ট অ্যামাউন্ট অফ কোশ্চেন তুমি যদি কমন না পাও বা তুমি যদি কমন না আসে তুমি আমাকে এসে বইলো। তো এইটা একদম টপ মানে প্রায়োরিটি তোমাকে দিতে হবে। এই পয়েন্টে তুমি কি টপ প্রায়োরিটি দাও, তুমি অবশ্যই দেখবা তুমি তোমার যে পরীক্ষা আছে ইয়ার ফাইনাল, সেখানে তুমি অনেক ভালো করতে পারবা। ওকে, 2 নম্বরে আসো, টাইপ ভিত্তিক ম্যাথ, ফিজিক্স এবং উচ্চতর গণিতে। দেখো, ফিজিক্স এবং উচ্চতর গণিতে সব অঙ্ক বোকার মতো না করে প্রতিটা নিয়মের একটা করে ম্যাথ তুমি হাতে কলমে প্র্যাকটিস করো। তোমাকে যেটা করতে হবে যে মাস্টার ম্যাথ করতে হবে। এখন বলতে পারো যে স্যার মাস্টার ম্যাথ বলতে কি বোঝাচ্ছি? মনে করো তোমাদের একদম সিম্পল এক্সাম্পল যদি দেই, মনে করো ভেক্টরের নদী নৌকার টপিকটা তোমার রয়েছে। সো বোর্ডে নদী নৌকার এখান থেকে মোটামুটি ভাবে 15টা প্রশ্ন বা 15টা কোশ্চেন তুমি বিভিন্ন বোর্ডে পেয়েছো। সো তোমাকে চেষ্টা করতে হবে কোন একটা বা 2টা কোশ্চেন সলভ করলে নদী নৌকা বা কোন একটা নির্দিষ্ট টপিকে সমস্ত কনসেপ্ট রিকল হয়ে যায় বা সমস্ত কনসেপ্ট কভার করে ফেলে, এরকম ম্যাথ কোনগুলো আছে। সেই একটা বা 2টা ম্যাথ তুমি হাতায় কলমে লিখে প্র্যাকটিস করবা, বাকিগুলা বই থেকে জাস্ট চোখ রিভিশন দিয়ে দেখে যাবা। তো এইভাবে তুমি যদি বইয়ের এখন একদম ধরে 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 এই যে তোমার ইয়ার ফাইনাল পরীক্ষা, তোমার ঈদটা চলে যাক, তুমি অনেকে ভাবছো আর ঈদ চলে গেছে, আমার ইয়ার ফাইনাল পরীক্ষার এখনো রেজাল্ট দেয় নাই, আমার তো ফাইনাল পরীক্ষা অনেক দেরি আছে। বাবারে, তোমার ঈদটা যাওয়ার পরে ক্লাস যখন শুরু হবে, 1 মাসের মাথায় ধুম করে তুমি দেখবে তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে। ঈদের পরে 15 দিনের মাথায় টাচ করে দেখবা যে একটা তোমার ইয়ার ফাইনাল পরীক্ষাটা মানে পড়ে যাবে, একটা হচ্ছে চাপ পড়ে যাবে এবং তোমার 15 দিন 1 মাসের মধ্যে তোমাকে রুটিনও দিয়ে দিছে। তো এই ঝড় থেকে তুমি যদি বাঁচতে চাও, এখন থেকে সিলেবাসটা সুন্দরভাবে কভার করার ট্রাই করো। এই মোমেন্টে আইসে লাস্ট 1 মাস বা 2 মাসে তুমি হয়তো বইয়ের একদম সব ম্যাথ করতে পারবে না, বাট টপিক ওয়াইজ বা কনসেপ্ট ওয়াইজ তোমাকে যেটা করতে হবে, যে যেই ধরো যে আমি যদি ডিফারেন্সিয়েশনের একটা এক্সাম্পল দেই, তোমার ইউভি মেথডের যত ম্যাথ আছে তুমি 2টা বা 3টা ম্যাথ করো, বাকিগুলো অনুরূপ নিয়মে তুমি মিলাইতে পারবা। তুমি ইউ ভাগ ভি টাইপের একটা বা 2টা ম্যাথ করো, বাকিগুলো মিলাইতে পারবা। ইউ টু দি পাওয়ার ভি নিয়মে তুমি একটা বা 2টা ম্যাথ করো, বাকিগুলো তুমি মিলাইতে পারবা। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা অব্যক্ত ফাংশন কিংবা যে পরামিতিক ফাংশন থাকে, সেখান থেকে 2-3টা করে ম্যাথ প্র্যাকটিস করো, অনুরূপ নিয়মে বাকিগুলো তুমি মিলাইতে পারবা। অর্থাৎ বোকার মতো বই ধরে ধরে একদম 1 থেকে শুরু করে 100 পর্যন্ত সমস্ত ম্যাথ যদি তুমি করতে চাও, তোমার জীবনেও সিলেবাস শেষ হবে না। এজন্য ম্যাথ এবং ফিজিক্স অংশে তুমি চেষ্টা করো যে মাস্টার ম্যাথ যেগুলো আছে, যেগুলো সলভ করলে ওই টপিকটা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়, সেই ম্যাথগুলো চুজ করে ভালোভাবে করতে, বাকিগুলো অনুরূপ নিয়মে এমনিতেই মিলে যাবে। এইভাবে তোমার সিলেবাসটা খুব দ্রুত শেষ হবে। বিকজ ফার্স্ট ইয়ার পোলাপারের মেইন সমস্যা হচ্ছে সিলেবাস শেষ হয় না। যাদের সিলেবাস শেষ হইতে এখন অনেক বেশি প্যারা আছে, এখন থেকে যেটা করো যে ওয়ান শট লেকচার করা শুরু করে দাও। হ্যাঁ, অবশ্যই ফার্স্ট ইয়ারে আমি একদম পূর্ণাঙ্গ A to Z ডিটেইলস পড়ার পক্ষে। প্রতিটা চ্যাপ্টারের ইনস এন্ড আউটস যারা তুমি জানতে পারো,
সেইভাবে পড়াটাকে আমি সাপোর্ট করি, বা সেভাবে পড়তে যে তোমাদের সিলেবাসটা কমপ্লিট না হয় সেক্ষেত্রে তুমি বিপদে পড়বা। তুমি ইনস এন্ড আউট জানতে যে তোমার সিলেবাস আছে 10টা অধ্যায়, তুমি মাত্র 4টা শেষ করতে পারলা, 6টাই তুমি কিছুই পারো না। ওই টাইমে তুমি 4টা পারো, একদম পূর্ণাঙ্গভাবে পারো, বাকি 6টা চ্যাপ্টার তুমি কিচ্ছু পারো না। এই অবস্থায় তুমি যদি যাও, তুমি অবশ্যই তোমার রেজাল্ট অনেক বেশি খারাপ করবা। সো এটা না করে তুমি কাজ করো, যেই চ্যাপ্টারগুলো তোমার একদমই বাকি আছে, যেগুলো তুমি ধরতে পারতেছো না, যেগুলো তোমার ল্যাকিংস আছে, যেগুলো তুমি শিওর লাস্ট 1 থেকে 1.5 মাসে শেষ করা সম্ভব হবে না, সেগুলো এখন থেকে ইউটিউব থেকে তুমি ওয়ান শট লেকচার করা শুরু করে দাও। তুমি দেখবা 1 মাস তুমি যদি এফোর্ট দাও, প্রতিটা তোমার সাবজেক্টেরই 2-3-4টা করে অধ্যায় দেখবে কমপ্লিট হয়ে যাবে। বিকজ ওয়ান শট লেকচার গুলো একটা চ্যাপ্টার একদিনই কমপ্লিট করা পসিবল। তুমি ভালোভাবে ভালো ইনস্ট্রাক্টরের ভালো লেকচার দেখো এবং খাতায় সুন্দরভাবে নোট করো। তো এবার যদি আমরা 3 নম্বর পয়েন্ট আমরা চলে যাই, সেটা হচ্ছে বেসিক চ্যাপ্টার ক্লিয়ারেন্স। প্রথম বর্ষে যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে, যেমন এক্সাম্পল হিসেবে ভেক্টর, রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ, ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, এগুলো অসম্পূর্ণ রেখে দ্বিতীয় বর্ষে উঠবা না। বিকজ তুমি যদি ভেক্টর ভালো করে না পড়ো, তাহলে ভেক্টরের কনসেপ্ট কিছুটা নিউটনের বলবিদ্যাও লাগে, কিছুটা স্থির তড়িতেও বা দ্বিতীয় পত্রে যে চ্যাপ্টার আমাদের আছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ওইখানেও লাগে। তো ডিফারেন্সিয়েশন ভালো করে না বুঝো, তুমি ইন্টিগ্রেশন যায় সাফার করবা। তুমি যদি ত্রিকোণমিতি ভালো করে না বুঝো, তুমি ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন তথা ক্যালকুলাস পুরোটার মধ্যে সাফার করবা। তুমি যদি কেমিস্ট্রি রাসায়নিক পরিবর্তন না বুঝো, কেপিসি না বুঝো, তুমি দেখবা আলটিমেটলি দ্বিতীয় পত্রে যে পরিমাণগত রসায়ন আছে সেইখানে যে তুমি সাফার করতেছো। তুমি যদি জৈব রসায়ন তোমার থেকে থাকে, জৈব রসায়ন ভালো করে না বোঝো বা জৈব রসায়ন তুমি ফাঁকি দিবা, পড়বা না, এই চিন্তা করে থাকো, সেকেন্ড ইয়ারে উঠে তুমি মুখ থুবড়ে পড়ে যাবা, তুমি আলটিমেট কামব্যাক কখনো দিতে পারবে না। এই জন্য ফার্স্ট ইয়ার কোনো অধ্যায় বা স্পেশালি যেগুলো গুরুত্বপূর্ণ অধ্যায়, যেগুলোর প্রায়োরিটি অনেক 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 বেশি, সেইগুলা কঠিনও যদি হয় তোমাকে অবশ্যই শেষ করতে হবে। অর্থাৎ গুরুত্বপূর্ণ যে অধ্যায় সেগুলো তুমি কখনোই স্কিপ করতে পারবে না। সেগুলো কঠিন হইলেও তোমার অফলাইন হোক অনলাইন হোক, যে কোনো মেন্টর বা টিচারের মাধ্যমে সেগুলো তোমাকে ঝালাই করে নিতে হবে, সেগুলোতে তোমাকে বস হইতে হবে। ওকে, এবার আসেন আমরা আমাদের নেক্সট পয়েন্টে চলে যাই, যে পয়েন্ট অবশ্যই তোমাকে 100% হচ্ছে কি করতে হবে বলতো, ফলো করতে হবে। ওকে, সেটা হচ্ছে তোমার টাইম বক্সিং। প্রতিটা সৃজনশীলের উত্তর করার জন্য মাত্র 20 মিনিট বরাদ্দ করা, সময়ের অভাবে জানা উত্তর ছেড়ে যে দিয়ে আসি, এই অভ্যাসটা তোমাকে ত্যাগ করতে হবে। অনেকেই আছো যে কলেজে উঠছো বাট এখনো তোমরা প্রপারলি ঠিকঠাক মতো পড়তে যাও না, পড়তে গেলেও যেখানে তুমি পড়ো, এক্সাম নিলে এক্সাম দাও না, এক্সামের টাইম আসলে ফাঁকি মারো, এগুলো বাদ দাও। এখন থেকেই তুমি হচ্ছে যেখানে তুমি পড়ো সেখানে এক্সাম গুলো যদি হয়, এক্সাম গুলো অবশ্যই মেনটেন করার ট্রাই করো। তোমার টিচার যদি এক্সাম না নেয়, তাকে তুমি এক্সাম নেওয়ার জন্য বলো। বিকজ এক্সাম দিলে যেটা হয়, এক্সামে যে ভয় বা ভীতি এটা তোমার মধ্যে থেকে কেটে যাবে। পাশাপাশি তুমি এক্সামে যে টাইম মেনটেন্যান্সের একটা ব্যাপার থাকে, টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে, সেই টাইম ম্যানেজমেন্টটা তুমি এখন থেকেই শিখে যাবা। বুঝতে পারছো? এবং বাসায় চেষ্টা করো ঘড়ি ধরে ধরে মাঝে মাঝে নিজে একটা এক্সাম দেওয়ার জন্য। তো বাসায় যদি টিচার থাকে, বাসায় টিচার যদি নাও থাকে, নিজের একটা এক্সাম নেওয়ার চেষ্টা করো। তুমি দেখবা তোমাদের প্রত্যেকটা বই, যদি আমি ম্যাথের কথা বলি, তুমি যেই স্যারের বই পড়ো না কেন, সেটা কেতাব স্যার হইতে পারে, অসীম কুমার শাহ স্যার হইতে পারে, এস আহমেদ স্যার হইতে পারে, প্রত্যেকজন টিচারের বই শেষে এমসিকিউ দেওয়া আছে। প্রত্যেক রাইটারের বই শেষে বোর্ডে যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে, যে কোনো একটা সৃজনশীল প্রশ্ন তুমি র্যান্ডম সিলেক্ট করে ঘড়ি ধরে বা স্টপওয়াচ অন রেখে তুমি একটা পরীক্ষা দাও। এইভাবে তুমি যখন উইকলি একটা বা দুইটা করে এক্সাম দিবা, একটা টাইমে এক্সাম জিনিসটা তোমার কাছে ভয় ভীতির কারণ হবে না। তো এখন থেকেই তুমি চেষ্টা করো। অনেকেই বলবে যে আমি তো সায়েন্সের সাবজেক্টগুলোতে 30 মিনিট 25 মিনিট বা 28 মিনিট করে বোর্ডে পাবো, আপনি কেন আমাদেরকে 20 মিনিটে অভ্যস্ত হইতে বলতেছেন? বাবা, তোমার এক্সাম হলের বা বোর্ড এক্সাম হলের যে 20 মিনিট, কলেজের পরীক্ষা হলে যে 20 মিনিট, তোমার যে বাসায় 20 মিনিট, সেটা কখনোই সেম না। তুমি বাসায় যেটা 20 থেকে 22 মিনিটে লিখতে পারবা, তুমি কলেজের পরীক্ষা লিখতে তোমার 25-28 মিনিট লাগবে। তুমি বোর্ডে যাই দেখবা সেটা তোমার 25-28 মিনিট লাগতেছে, কারণ ওইখানে এক্সাম হলে একটা প্রেশার থাকে, নার্ভাসনেস কাজ করে, যেইটা বা যে এনভায়রনমেন্টটা বা পরিবেশটা বা যে হার্ডনেসটা তোমার বাসায় নাই। এই জন্য বাসায় তোমাকে কম টাইমের মধ্যে সলভ করতে হবে। এবং এমসিকিউর ক্ষেত্রে তুমি ট্রাই করবা ডেইলি যদি নাও হয় উইকলি অন্তত 1 থেকে 2টা এক্সাম দিতে, যেখানে তুমি 25টা করে এমসিকিউ বই থেকে নিবা, নিয়ে সেগুলোকে চেষ্টা করবা 20 থেকে সর্বোচ্চ 22 মিনিটে সলভ করতে। এইভাবে তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি দেখবা এক্সাম হলে যে ম্যাথ বা ফিজিক্স পোরশন স্পেশালি এমন একটা অবস্থা হবে, 25টা প্রশ্ন তুমি পড়তেই তোমার সময় চলে গেছে, মানে 25টা প্রশ্ন তুমি পড়তেই পারো নাই, উত্তর পারো দূরের কথা। তো ওই রকম অবস্থা থেকে যদি বাঁচতে চাও, ম্যাথ ফিজিক্স এর মতো ভয়াবহ জিনিসের এমসিকিউ তুমি ফাইট ব্যাক দিতে চাও, আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও। আমাদের ইউটিউব চ্যানেলে 2টা প্লেলিস্ট রয়েছে, একটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাকস, একটা হচ্ছে হাতে কলমে ক্যালকুলেশন। আই রিপিট, একটা ক্যালকুলেটর হ্যাকস, ক্যালকুলেটর ব্যবহার করে এমসিকিউ সলভ করা। তুমি যে এমসিকিউ জানো না, যে কনসেপ্ট তোমার জানা নাই, যেই ম্যাথ তুমি জীবনেও পারতা না, সেই ম্যাথ তুমি পারবা যদি ক্যালকুলেটর হ্যাকস প্লেলিস্টটা তুমি দেখো। হাতে কলমে ক্যালকুলেশন এফিসিয়েন্সি তুমি বাড়াতে চাও, অ্যাডমিশনের জন্য তুমি এখন থেকেই যদি নিজেকে বি প্রিপেয়ার্ড রাখতে চাও, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে হাতে কলমে ক্যালকুলেশন এবং ক্যালকুলেটর হ্যাকস, এই দুটো প্লেলিস্ট A to Z ভালোভাবে দেখতে হবে। এইবার চলে আসেন চিত্র এবং বিক্রিয়া। জীববিজ্ঞান এবং রসায়ন অর্থাৎ বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে বেশি নম্বর পাইতে গেলে তোমাকে বর্ণনার চেয়ে নির্ভুল চিত্র এবং সঠিক রাসায়নিক বিক্রিয়া উপস্থানের উপর জোর দিতে হবে। অর্থাৎ তোমার বায়োলজি যে অংশটা আছে রে বাবা, বায়োলজি অংশে যেটা ফলো করে এসএসসি তে আমি 98 এবং এইচএসসি তে আমি 96 পেয়েছিলাম, জাস্ট কিছুই না, দুইটা ট্রিক। এক হচ্ছে চিত্র, যেখানে চিত্রের দরকার নাই সেইখানেও চিত্র এঁকে দেওয়া, যেখানে টিচার চিত্র চায় নাই সেখানে তোমাকে চিত্র আঁকতে হবে। হ্যাঁ, কিছু কিছু চিত্র অল দা টাইম এসে থাকে। তুমি মনে করো যে তোমার হৃৎপিণ্ডের গঠন, বা তুমি মনে করো যে কোষেরুকার চিত্র আসতে পারে, কথার কথা আর কি। তারপরে তুমি মনে করো যে বৃক্কের যে লম্বচ্ছেদ আছে সেটা আসতে পারে, বা তোমার ঘাসফড়িং রিলেটেড কোন চিত্র আসতে পারে। তুমি যেটা করবা, যেখানে চিত্র চাপে, সেটা তুমি শিখবাই
যেখানে চিত্র তারা চায় নাই সেখানে তুমি চিত্র এঁকে দিবা। এই চিত্র কোনো চালু করার আর্টিস্টদের মধ্যে তোমার হইতে হবে না, মোটামুটি ভাবে পেন্সিল দিয়ে 1 থেকে 2 মিনিটের মধ্যে ড্র করা যায়, দেখলে যাতে আমি বুঝি যে না এটা তো বৃক্ষের লম্ব ছেদ আঁকছে, কোনো কলমের চিত্র আঁকে নাই, বা হ্যাঁ আচ্ছা এটা তো মোটামুটি ভাবে মানুষের যে হৃৎপিণ্ড বা পরিপাক তন্ত্রের যে গঠন আছে সেটা আঁকছে, এটা কোনো বইয়ের ছবি আঁকে, মানে দেখে যাতে মোটামুটি বোঝা যায় যে না এটা হইতে পারে এইরকম। খুব সুন্দর চিত্র আঁকতে হবে এরকম না, সময় বেশি নেওয়া যাবে। এবং 2 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে পয়েন্ট করে করে লিখতে হবে। তো পয়েন্ট করে করে লেখা বলতে আমি কি বোঝাচ্ছি, তোমাকে যেটা করতে হবে, খতে যদি কোনো প্রশ্ন আসে, অনুধাবনে কোনো প্রশ্ন আসে, তোমাকে 3টা পয়েন্ট মাস্ট বি লিখতে হবে। 2টা পয়েন্ট লিখবে, একটা এক্সাম্পল বা উদাহরণ দিবা। গতে যদি আসে তোমাকে মিনিমাম 5 থেকে 6টা পয়েন্ট লিখতে হবে। এবং 4 মার্কে বা ঘতে যদি কোনো প্রশ্ন আসে তোমাকে অভ্যাস করতে হবে যে 8 থেকে যদি সম্ভব হয় 10টা পয়েন্ট দিয়ে লিখতে। অর্থাৎ আমরা যেটা করি, আমরা সবকিছু প্যারাগ্রাফের মতো, একদম প্যারাগ্রাফের মতো কবিতা বা প্যারা আকারে ব্যাখ্যা করে লিখি, বা টিচাররা ব্যাখ্যা করে লেখার থেকে যে পয়েন্ট আকারে বা পার্থক্য আকারে বা বৈশিষ্ট্য আকারে 1 2 3 বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কয়েকটা প্যারা আকার তুমি ভেঙে ভেঙে লিখো, পার্থক্য করে তুমি লেখো, কম্পারিজন করে তুমি লেখো, সেগুলোতে মার্ক অনেক বেশি পাওয়া যায়। এবং তুমি একটা সিক্রেট আমি তোমাকে বলে দেই, একটা জিনিস 10 পৃষ্ঠা তুমি যদি বোকার মতো এক প্যারায় লেখো, তাতে প্রশ্নের সাইজটা যেরকম দেখাবে, তুমি যদি ওইটাকে 6টা পয়েন্টে ডিভাইড করে লেখো, দেখতে যেমন সুন্দর বা আকর্ষণীয় লাগে, এবং ওইটা টিচার দেখলে ম্যানিপুলেট হয় যে না 3 মার্কের একটা প্রশ্নের জন্য বাচ্চা আমাকে 6-6টা পয়েন্ট দিয়েছে, 4 মার্কের একটা প্রশ্নের জন্য বাচ্চা আমাকে 8টা পয়েন্ট দিয়েছে, আমি চিত্র চাই না চিত্র দিয়েছে, উনি বাধ্য হবে তোমাকে 10-এ 10 বা 10-এ 9 দিতে। তাহলে দেখবা 10-এ 7 পেয়ে বসে আছো, নিতান্ত যদি হাতের লেখা অনেক বেশি সুন্দর হয় সেক্ষেত্রে হয়তো 10-এ 8 পাইলেও পাইতে পারো, বা না পাওয়ার চান্সই বেশি। এই জন্য বাইরে তোমার চিত্র এবং পয়েন্ট করে লেখার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। অনেক সময় দেখা যায় যে কোনো প্রশ্নের 5টা বা 6টার বেশি পয়েন্ট বানানো যায় না, প্রশ্নটা 4 মার্কে আসছে, তখন কি করবা, একটা পয়েন্টকে ভেঙে 2টা পয়েন্ট বানাবা, সেটাকে বাধ্য করবা যে স্যার দেখেন 4 মার্কের জন্য 8টা পয়েন্ট লিখেছি, তো আপনি আমাকে 3 3.5 পারলে 4-এ 4 দেন, টিচার বাধ্য হবে মার্কটা তোমাকে দিতে। এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যেটা করবা, যে কেমিস্ট্রির ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট রাসায়নিক বিক্রিয়াগুলো রয়েছে, এই বিক্রিয়াগুলো বা নামীয় যে বিক্রিয়াগুলো আছে, স্পেশাল অর্গানিক কেমিস্ট্রি, একটা খাতার মধ্যে সুন্দর করে নামীয় বিক্রিয়াগুলো তুলে ফেলবা, বিক্রিয়াগুলো ভালো করে করে দেখবা। যাদের অর্গানিক কেমিস্ট্রিতে সমস্যা আছে, ইনফিনিটি অর্গানিক কেমিস্ট্রি তুমি করে ফেলো, ওয়ান অফ দ্য বেস্ট অর্গানিক কেমিস্ট্রি প্লেলিস্ট অফ বাংলাদেশ। এবং 6 নম্বরে আমাদের যেটা আছে সেটা এমসিকিউ অ্যাকুরেসি বাড়ানো। টেস্ট পেপার থেকে প্রতিদিন অন্তত 50টা করে এমসিকিউ সমাধান করতে হবে, এতে তোমার বেসিক কনসেপ্ট আরো বেশি সলিড করবে। অর্থাৎ ডেইলি তুমি এটা ট্রাই করবা ম্যাথের 25টা এমসিকিউ এবং ফিজিক্সের 25টা এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য। মাঝে মাঝে কেমিস্ট্রি এবং বায়োলজি, আইসিটি, ইংলিশ, বাংলা, যেহেতু আমাদের বাংলাতে ওইভাবে এমসিকিউ নাই, ইংলিশেও নাই, আইসিটিতে আছে, গ্রুপ সাবজেক্টগুলোতে আছে, তুমি ডেইলি সেলফ এক্সাম দিবা, ডেইলি 25টা করে এমসিকিউ কি করবা, সেলফ এক্সাম দিবা। টিচারদের দেখো, তুমি যখন ডেইলি 25টা করে সলভ এক্সাম দিবা, এতে যেটা হবে তোমার এক্সাম দেওয়ার একটা মেন্টালিটি ক্রিয়েট হবে। এখন তোমার ডেইলি এক্সাম দেওয়ার যখন একটা মেন্টালিটি ক্রিয়েট হবে, তোমার কোচিং এর টিচার বা বাসার টিচার বা যেই অনলাইন টিচার বা যেটাই হোক না কেন, তিনি যখন এক্সাম নিবে তুমি কিন্তু প্যানিক হবে না। তোমাদের মোস্ট অফ দি স্টুডেন্টের যে প্রবলেম হয়, এক্সামের নাম শুনলেই তারা প্যানিক হয়ে যায়। এই প্যানিক হওয়ার যে বিষয়টা আছে, এইটা তুমি যদি আলটিমেটলি বাবা দূর করতে চাও, তোমাকে সেলফ এক্সাম দেওয়ার একটা অভ্যাস করতে হবে। এবং মোস্ট অফ দি স্টুডেন্টের যেটা হয় যে তারা সারা বছর সিকিউ নিয়ে অনেক বেশি কাজ করে, বাট এমসিকিউ নিয়ে তারা একদমই কাজ করে না, এবং আলটিমেট পরীক্ষায় দেখা যায় এমসিকিউ নিয়ে কাজ না করার কারণে তাদের এ প্লাসটা মিস হয়ে যায়। দেখা যায় সিকিউতে 50 এর মধ্যে 42 45 পেয়ে বসে থাকলেও এমসিকিউতে 25 এর মধ্যে 15 16 দুটো নাম্বারই পায় না। তুমি জেনে রাখো, তোমার যে এমসিকিউতে মোটামুটি 25 এর মধ্যে 18 20 22 এরকম একটা নাম্বার না থাকে, এটা রিসার্চ বলে দেয় যার এমসিকিউতে মার্কটা 18 থেকে কম, সে সিকিউ পরীক্ষা দিলে কখনোই 40 42 এর বেশি পাবেই না, কম পারো চান্স আছে। তো তোমার যে এমসিকিউতে এরকম 15 16 হয় এবং তোমার যদি সিকিউতে এরকম 40 হয়, তুমি মোটামুটি প্র্যাকটিক্যাল সবকিছু যোগ করে দেখো, তোমার নাম্বারটা কিন্তু এ প্লাস থেকে নিচে নেমে আসতেছে বা 80 থেকে নিচে নেমে আসতেছে। সো তোমার যদি বোর্ড পরীক্ষা ভালো করতে হয়, ইয়ার ফাইনাল পরীক্ষা টপ করতে অবশ্যই এখন থেকে প্রতিটা চ্যাপ্টারে নিজে বাসায় বসে বসে এমসিকিউ এক্সামটা দেওয়া ট্রাই করো, বোর্ডের প্রশ্নগুলো ভালোভাবে সলভ করো, বইয়ের লাস্টে বোর্ডের প্রশ্ন দেওয়া থাকে, টেস্ট পেপার নিতে পারলে আরো ভালো, যার কাছে গাইড আছে তার কাছেও তো রিসোর্স আছে। বর্তমানে রিসোর্সের কোনো অভাব নাই, যার কাছে গাইড টেস্ট পেপার কিছু নাই, তুমি অনলাইনে সার্চ করো, অনলাইনে ভুরি ভুরি প্রশ্ন তুমি পেয়ে যাবা, অনলাইনে ফ্রিতে এক্সাম দেওয়া যায়, এরকম জিনিসের অভাব নাই। সো বর্তমানে রিসোর্সের যেতে কোনো অভাব নাই। টিচারদের কাছে পড়া তুমি বাদ দাও, অনেকেই টিচারদের কাছে না পড়ে টপ করেছে, আমি নিজে আমার কলেজে টিচারদের কাছে না পড়ে টপ করেছি। আমার খাতা যখন ঠিক থাকবে, একটা টিচার আমাকে 80 এর মধ্যে 20 তো কখনো দিতে পারবে না। হ্যাঁ, আমি তার কাছে পড়ি না, এই জন্য হয়তো সে আমাকে 5 6 10 মার্ক কম দিল, বাট কখনোই আমার খাতায় যদি 100 এর মধ্যে 80 বা 80% ঠিক থাকে, সে আমাকে কখনো 20 30 দিতে পারবে না। তো এইসব ভয়, এইসব ফাউল, এইসব জিনিসপাতি বাদ দাও, বাদ দিয়ে নিজের সেলফ স্টাডি ঠিক রাখো, বোর্ডের জন্য প্রিপারেশন নাও, বোর্ডের জন্য বেসিক বিল্ড আপ করো, যাতে তুমি আলটিমেটলি বোর্ডে ভালো করার পাশাপাশি অ্যাডমিশনের জন্য নিজেকে বি প্রিপেয়ার্ড রাখতে পারো। কলেজ এক্সামের জন্য আমি যেই 6টা ক্রুশাল পয়েন্ট তোমাদেরকে বললাম, এই 6টা ক্রুশাল পয়েন্ট ভালোভাবে তুমি যদি মেইনটেইন করতে পারো, অবশ্যই ইয়ার ফাইনাল পরীক্ষায় তুমি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা। এবং যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও নাই, দ্রুত আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং ইনফিনিটি ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাও। তোমাদের যেসব লেকচার, যেসব গাইডলাইন যা যা লাগবে আমাদেরকে কমেন্ট করে জানাবা, আমরা অল দা টাইম এইচএসসি 27 এর পাশে থাকবো। সো দিস ওয়াজ ইনফিনিটি। প্রত্যেকে অনেক 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 বেশি অভিনন্দন। আশা করবো সবাই ভালো এবং সুস্থ থাকবা, এবং তোমাদের ইয়ার ফাইনালের জন্য যা যা প্রবলেমে তোমরা ফেস করবা, সেই প্রবলেমগুলো আমাদেরকে জানাবা, আমরা সেগুলো তোমাদেরকে সলভ করে দিব। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই অনেক বেশি ভালো থাকো।